ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা। এবং রাস্তার পাশে বসানো যাবে না গরুর হাট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক শ্রমিকের বোনাস দিতে হবে মাসেই, জুনের 3 তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ। রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। যে আমাদের কখনো ওই গুণ ছিল 6 মাস গুণ ছিল, আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটা থেকে শিকার বিমুখ থাকে। প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভোট ছাড়া বাকি সবকিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে,
কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত, নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে এন্ড ট্রাইং টু প্রুভ হোয়াট, যেরকম পোর্টার একটা ডিসিশন আপনি দেখেছেন। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। এদিন বিকেলে সিলেটে দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য, তারা রাজনীতি করতে পারবে কিনা। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তোলেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালার আয়োজন করা হয়। এতে যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবে শুধু নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বলে জানান তিনি। কর্মশালায় নির্বাচন কমিশন বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন, সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ইশরাক হোসেনের সমর্থকদের ব্লকেডে আটকা নগর ভবন। প্রধান ফটকে তালা ঝুলিয়ে পঞ্চম দিনে বিক্ষোভ করেছেন তারা। শপথ গ্রহণে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। উপদেষ্টা বলছেন, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয় টানা বিক্ষোভ সমর্থকদের। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকেডে আটকা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। বলেন, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আদালতের রায় ও গ্যাজেট প্রকাশের পরও শপথ পড়ানোই গড়িমসি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইশরাক সমর্থকরা। অদৃশ্য কারণে তারা এটাকে কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের, এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, শপথ নিয়ে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। আন্দোলনকারীদের দাবি, শপথ নিয়ে কোনো জটিলতা নেই, ইচ্ছে করে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না।
এই মিথ্যে কথা যায় না। এদিকে বিক্ষোভের কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম বন্ধে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে সিলেটে দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। জনপদের সময় আরও থাকছেন। চরম পর্যায়ে পৌঁছে গেছে বালু ও মাটি দস্যুতা, বন্ধে প্রশাসনকে 10 দফা নির্দেশনা, জানালেন পরিবেশ উপদেষ্টা। পদ্মার ন্যায্য হিসাব বুঝে নিতে কাজ করছে সরকার। সাম্য হত্যার বিচার সহ নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগের দাবিতে টিএসসিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই মুহূর্তে টিএসসি এলাকায় আছেন রিপোর্টার আদনান তুর্য, সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, সাম্য হত্যার বিচারের দাবিতে 6 দিন ধরে এখনো উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আধা ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের সহকর্মী, তাদের বন্ধু এবং তাদের জুনিয়র সাম্যর জন্য এবং একই সাথে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটু আগে মশাল মিছিলের আয়োজন করেছে। বর্তমানে ভিসি চত্বরের সামনে আপনারা যে জমায়েতটা দেখতে পাচ্ছেন, এই মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে একটু আগে ভিসি চত্বরের সামনে এসে থেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র বলছিলেন যে 6 দিন ধরে এখন আমরা দৃশ্যমান ওরকম অগ্রগতি দেখতে পাচ্ছি না। অনেকেই জানেন সাম্য হত্যার জন্য যেই সিসিটিভি ফুটেজের কথা বলার ছিল, সেই সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরও তারা সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল আয়োজন করেছেন। আপনারা অনেকেই জানেন নতুন ভিসি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকগুলো ঘটনা আসলে ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে। পহেলা বৈশাখের আগে চারুকলায় মোটিভ 15 থেকে শুরু করে বিভিন্ন সময় বহিরাগতদের নিয়ে যে ভিড় তৈরি হয় এবং এক ধরনের যে জননিরাপত্তার সমস্যা তৈরি হয়, তা নিয়ে অনেক আগে থেকেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ ছিলেন। 6 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের শিক্ষার্থী সাম্যর সাথে একটি সাম্য হত্যার পর এই ইস্যুটি আবার নতুন করে উঠে এসেছে, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার নিজের ক্যাম্পাসে নিরাপদ নয়, এই ধরনের এক ধরনের সচেতনতা বা এই ধরনের দুশ্চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আছেন। তারা বর্তমানে একই সাথে যেমন সাম্য হত্যার বিচার চাচ্ছেন, ঠিক তেমন করে বর্তমান ভিসির যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতাগুলো বারবার সবার সামনে তুলে ধরে, সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরে সেই ভিসির সমালোচনা করে বলছেন যে এই মুহূর্তে আসলে ভিসির পদত্যাগ করা উচিত। ভিসির পদত্যাগ করা ছাড়া বর্তমানে আসলে নিরাপদ ক্যাম্পাস তৈরি হওয়া সম্ভব না। এই ধরনের একটি চিন্তা চেতনা বা মন মানসিকতা ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে বা কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। বর্তমানে যদি আবহাওয়ার কথা বলতে চাই, একটু আগে মশাল মিছিল হয়েছে, প্রচণ্ড গরম, এর মধ্যে একটি স্বতঃস্ফূর্ত মিছিল তারা সম্পন্ন করেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষার যদি কথা বলতে চাই, টিএসসির ওইদিকে কিছু পুলিশের গাড়ি থাকলেও বর্তমানে এই দিকে আসলে তেমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছি না। ভিসির বাসভবনের সামনেই নিয়মিত মিছিল হচ্ছে এবং তারপরও দেখতে পাচ্ছে আন্দোলন কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে। এই ছিল ভিসি চত্বর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামি পক্ষের দাবি, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা। তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবুজ অঙ্গনের অনেকেই। তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফ্যাসিস্টের সহযোগী। যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া, আন্দোলনে তিনি জড়িত নন। রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে নুসরাতের গ্রেফতার নিয়ে সমালোচনাকে সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো আমি বলতে পারবো না। তদন্তে নির্দেশ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 3 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার জব্দ। ঈদুল আজহা এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে, আর বেতন পরিশোধ করতে হবে জুনের 3 তারিখের মধ্যে। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না, যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন। গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না, হাটের ভিতরে নিয়ে নামাইতে। রাস্তার পাশে কোনো হাট হবে না। ট্রাক বা নৌকায় যে গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। এখন তো 5% করে হাসিল নেয়, 100 টাকায় 5 টাকা। আগামী বছর থেকে যেন এটা 100 টাকা 5 টাকা না, 4 টাকা করে নেয়, 1 টাকা করে কমানোর জন্য। বাট এবার আমরা কমাইতে পারলাম না, এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে। ঈদের 5 দিন আগে থেকে বাল্কের চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বাল্কের চলাচল বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে, আর বেতন দিতে হবে জুনের 3 তারিখের মধ্যেই। সব গার্মেন্টস এলাকাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। সকালে রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা জানান, দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে ভরাট হয়ে যাওয়া 18 কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখের সুইচ গেট অপসারণ করা হবে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখানে আমার খনন লাগবে না।
যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা। এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে নিয়মিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারখানা সহ 3 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে সদর উপজেলার জালকুড়ি, তালতলা ও আমতলা এলাকার 3টি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় তিতাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে 2টি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্নিচার কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শরীয়তপুরে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা 15টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে ধানুকা স্টেডিয়াম থেকে কোর্টের মোড় পর্যন্ত এলাকায় চলে এই অভিযান। এ সময় নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় 15টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। পর্যায়ক্রমে আরও অন্তত 130টি স্থাপনা ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। আইনি প্রতিকারের আশা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।